আমাদের টপিকসের নাম কি ছিল? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সামিহা হোসেন। জি স্যার। সামিহা কথা বলছো এখন? ইয়েস স্যার। আমরা কোন কার্ডে আছি এখন? স্যার ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হেলথ। ম্যাটারনাল ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ। হ্যাঁ, ম্যাটারনিটি তো আলাদা জিনিস। ওকে স্যার। হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য। এটা এখন কি বলে? এখন হচ্ছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ। ঠিক আছে, রিপ্রোডাক্টিভের মধ্যে বাপ মা দুজনকেই বোঝায়। আগে বলা হতো মা ও শিশু স্বাস্থ্য, এখন বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ। এমসিএইচ এখন আরসিএইচ হয়েছে। আমরা জানি একটা মায়ের ম্যাটারনাল সাইকেলটা আমরা পড়ছি না? ম্যাটারনাল সাইকেলের অনেকগুলো পার্ট আছে। স্টেজেস অফ ম্যাটারনিটি সাইকেল হচ্ছে ফার্টিলাইজেশন, অ্যান্টিনেটাল পিরিয়ড, ইন্টারনেটাল পিরিয়ড, পোস্টনেটাল পিরিয়ড অ্যান্ড ইন্টার কনসেপশনাল পিরিয়ড। অ্যান্টিনেটাল পিরিয়ড কোনটা? কেয়ার অফ উইমেন ডিউরিং প্রেগন্যান্সি। কেয়ার অফ ওমেন ডিউরিং প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সি তো কদিন? প্রেগনেন্সি বলতে কি বুঝো? সেম প্ল্যান্টেশন হওয়ার পরে যে প্রসেসটা। কদিন পর্যন্ত? কদিন? 9 months প্লাস মাইনাস 7 days। তোমরা কোন ইয়ারে পড়ো এখন? থার্ড ইয়ার। থার্ড ইয়ার। তোমরা সেকেন্ড ইয়ার পাস করছো? নো স্যার। তাহলে তোমরা কি বলবো নিজেদেরকে? সেকেন্ড ইয়ার ক্যারি অন সিস্টেমে থার্ড ইয়ার। থার্ড ইয়ার। তাহলে প্রেগনেন্ট মহিলা হচ্ছে কারা? যে এখনো ডেলিভারি হয়নি, ঠিক না? যার এখনো ডেলিভারি হয় নাই সে এখন প্রেগনেন্ট। 9 month প্লাস মাইনাস 7 days, 9 month প্লাস মাইনাস 10 days হয়ে গেল, 9 month 10 day ডেলিভারি হয় নাই। তাকে কি প্রেগনেন্ট বলবো না মাদার বলবো? প্রেগনেন্টই বলবো স্যার। প্রেগনেন্ট। যেহেতু ডেলিভারি হয় নাই এখনো, ঠিক আছে? তাহলে অ্যান্টিনেটাল পিরিয়ড হচ্ছে যতক্ষণ ডেলিভারি প্রসেসটা শুরু হচ্ছে না ততক্ষণ হচ্ছে অ্যান্টিনেটাল পিরিয়ড। অ্যান্টিনেটাল। তাহলে অ্যান্টিনেটাল পিরিয়ড, ইন্টারনেটাল পিরিয়ড। ইন্টারনেটাল পিরিয়ড কোনটা? যখন থেকে ডেলিভারি প্রসেসটা শুরু হয়েছে ওটার থেকে শুরু করে বাচ্চাটা হওয়া পর্যন্ত যে পিরিয়ডটা, ওটা হচ্ছে ইন্টারনেটাল পিরিয়ড। পোস্টনেটাল পিরিয়ড হচ্ছে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর, বিশেষ করে প্লাসেন্টা বের হয়ে আসার পর থেকে 42 days, 42 days পর্যন্ত আমরা পোস্টনেটাল পিরিয়ড বলি। ইন্টার কনসেপশনাল পিরিয়ড হচ্ছে দুইটা প্রেগন্যান্সির মাঝখানে যে পিরিয়ডটা, ওটা হচ্ছে ইন্টার কনসেপশনাল পিরিয়ড। এখানে তোমরা আর কতগুলো টার্ম পড়বে? অ্যান্টিপার্টুম, পোস্টপার্টুম, এগুলো সেম। অ্যান্টিপার্টুম মানে হচ্ছে ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত, পোস্টপার্টুম হচ্ছে ডেলিভারি হওয়ার পর থেকেই। তাহলে প্রথম একটা প্রেগনেন্ট মাদার আমাদের কাছে আসলো, আমরা কি করব? প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে তার হিস্ট্রি টেকিং করতে হবে। হিস্ট্রি টেকিং করার পরে এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, অ্যাডভাইস দিতে হবে। আমরা হিস্ট্রি টেকিং কিভাবে করি এটা জানি। তোমরা যখন ওয়ার্ডে যাবা, ওয়ার্ডে তোমাদেরকে আরো ভালো করে শিখাবে কিভাবে হিস্ট্রি টেকিং করতে হয়, একটা পেশেন্টের হিস্ট্রি কিভাবে নিতে হয়। হিস্ট্রি কিভাবে নেয়? একটা পেশেন্টের হিস্ট্রি কিভাবে নেয়? স্যার প্রিভিয়াস ডিজিজ সম্পর্কে জিজ্ঞাসা করা।
তারপর কি কি আছে ওগুলা প্রেজেন্ট কন্ডিশন প্রথমে গিয়ে এই তোমার কি হয়েছে? এই ফিমেল নাকি প্রথমে গিয়ে যদি জিজ্ঞেস করে আপনার কি হয়েছে কি অসুখ বলেন, তাহলে তো রোগী তোমার সাথে ভালো করে কথা বলবে না। প্রথমে গিয়ে গ্রিট করতে হবে তাকে, ঠিক আছে? পেশেন্ট মুসলিম হইলে আসসালামু আলাইকুম বলে শুরু করতে পারো, আপনার শরীর কেমন, যে যার মতো করে। এইটা তোমাকে কেউ শিখিয়ে দিবে না পৃথিবীতে। গ্রিট জিনিসটা, গ্রিট হচ্ছে নিজের উপর। স্মাইলিং ফেস অলওয়েজ। পেশেন্টের সাথে প্রথম যে তোমার বলে না প্রথম দেখাতেই ইয়ে করতে হবে, কি বলে, একটা ইমপ্রেশন সৃষ্টি করে ফেলতে হবে। তাহলে গ্রিট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গ্রিট করার পরে কি সমস্যা নিয়ে আসছেন, হিস্ট্রির মধ্যে আপনার নাম কি, বয়স কত, ওর যে সোশিও ডেমোগ্রাফিক ইয়েগুলো নিতে হবে প্রথমেই। তারপরে তার ডিজিজ নিয়ে প্রথমেই একদম শুরু করা মাত্রই কি সমস্যা বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই, এরকম বললে কিন্তু পেশেন্ট তোমাকে ডিটেলস হিস্ট্রি দিবে না। তাহলে আমরা হিস্ট্রি নিলাম। হিস্ট্রি নেওয়ার পরে এক্সামিনেশন গুলো করবো। এক্সামিনেশন গুলো করার পর ইনভেস্টিগেশন করবো। ইনভেস্টিগেশন, একটা ইনভেস্টিগেশন ইম্পর্টেন্ট বলছি, কোনটা? সিঙ্গেল ইনভেস্টিগেশন, মাঝে মাঝে জিজ্ঞেস করে। আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি। আর যেখানে ধরো গ্রামে একদম আল্ট্রাসোনোগ্রাফি করার কোনো সিস্টেম নাই, সেখানে কি করবা? সেখানে আমরা কতগুলো ইনভেস্টিগেশনের নাম দিচ্ছিলাম, আমি মনে হয় কপিটা তোমাদেরকে দিই নাই, তোমরা সেজন্য পড়ো নাই না? জি স্যার। হ্যাঁ, এই যে সত্যি কথা বলছো। এই পুরা কার্ডের লেকচার হচ্ছে একটাই, এটা আমি একসাথে দিয়ে দিব, আজকে দিয়ে দিব তোমাদেরকে। যাই হোক, ইনভেস্টিগেশন, এক্সামিনেশন পর ইনভেস্টিগেশন করার পর পোস্ট নেটাল অ্যান্টিনেটাল কেয়ারের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডভাইসটা। অ্যাডভাইসের মধ্যে আমরা ডায়েটের অ্যাডভাইস দিতে হবে, এক্সারসাইজের অ্যাডভাইস দিতে হবে, কোন কোন ড্রাগ সে নিতে পারবে না, কিভাবে ইমিউনাইজেশন করতে হবে, এই অ্যাডভাইসগুলো দিতেই হবে। তাহলে এগুলো সবগুলো আলাদা আলাদা কোশ্চেন আসে। অ্যান্টিনেটাল কেয়ার কি, অ্যান্টিনেটাল কেয়ারের কি কি প্রসেস করতে হবে, হিস্ট্রি কিভাবে টেকিং করতে হয়, ইনভেস্টিগেশন কি কি, অ্যাডভাইসটা প্রায় ঘুরে ফিরে সবসময় আসে, যে অ্যান্টিনেটাল অ্যাডভাইস। ইন্টারনেটাল কেয়ার, ইন্টারনেটাল কেয়ার হচ্ছে ডিউরিং ডেলিভারি। ডেলিভারির পেইনটা শুরু হওয়ার পর থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত, এটা সাধারণত 1 দিন 2 দিন পর্যন্ত হতে পারে। আর এটার কমপ্লিকেশন গুলো কি হতে পারে? অ্যাকিউট অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, ডেলিভারি হওয়ার আগে দেখা গেল অনেক ব্লিডিং শুরু হয়ে গেছে। অ্যাক্লাম্পসিয়া, অ্যাক্লাম্পসিয়া মানে হচ্ছে প্রেশার অনেক বেড়ে যাবে, পেশেন্ট কলাপস করতে পারে। সেক্ষেত্রে প্রলং লেবার, অনেকক্ষণ ধরে তার পেইন হচ্ছে, 12 ঘন্টা 14 ঘন্টা হয়ে গেছে, বাট কোনো লেবারটা প্রোগ্রেস করতেছে না, এটা হচ্ছে প্রলং লেবার। কনভালশন, কনভালশন কি? স্যার খিচুনি। হ্যাঁ, পেশেন্টের শুরু হয়ে যেতে খিচুনি? হ্যাঁ, ম্যাল প্রেজেন্টেশন, বাচ্চাটা নর্মাল পজিশনে ছিল কিন্তু ডেলিভারি পেইন যখন শুরু হয়েছে দেখা গেল এটা ঘুরে গেছে, ওটা ট্রান্সভার্স হয়ে গেছে, অথবা এটা পুরো উল্টে গেছে, ওটা হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন। প্রলাপস অফ দ্য কর্ড, দেখা গেল কর্ডটা বের হয়ে গেছে আগে। ফিটাল ডিস্ট্রেস, বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। হেড ইনজুরি অফ দ্য চাইল্ড, হেড ইনজুরি সাধারণত আগের দিনে ফোর্সেপ ডেলিভারি যখন বেশি করতো, ফোর্সেপ দিয়ে টেনে বের করার চেষ্টা করতো, তখন হেড ইনজুরিটা বেশি হতো। এখনো আমাদের দায়রা অনেক সময় মাথা ধরে টানাটানি করে ইনজুরি করে ফেলে। ইনজুরি টু বার্থ ক্যানেল হয়ে এটা সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে। সেপ্টিসেমিয়া সম্বন্ধে আইডিয়া আছে কারো? সেপ্টিসেমিয়া হচ্ছে ইনফেকশন।
পোস্ট ন্যাটাল কেয়ার, তাহলে বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল, এখন কেয়ার কি নিতে হবে? কেয়ার অফ দ্য মাদার অ্যান্ড নিউবর্ন আফটার ডেলিভারি ইজ নোন অ্যাজ পোস্ট ন্যাটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ারে কেয়ার নিয়েছিলাম মোটামুটি মায়ের, বাচ্চার খুব বেশি নেওয়ার সুযোগ ছিল না আমাদের, শুধু আমরা ফিটাল ডিস্টেন্সটা দেখছি, ডিস্টেন্স ঠিক থাকলে ডেলিভারির দিকে যাব। কিন্তু পোস্টনাটাল কেয়ারে বাচ্চা এবং মা আলাদা, মাদার অ্যান্ড নিউবর্ন আফটার ডেলিভারি ইজ নোন এজ পোস্টনাটাল কেয়ার। তাহলে অ্যান্টিনেটাল কেয়ার আমরা কি বলছিলাম? কেয়ার অফ ওমেন ডিউরিং প্রেগনেন্সি। আর পোস্টনাটাল হচ্ছে কেয়ার অফ মাদার, ও কিন্তু মাদার হয়ে গেছে, মাদার অ্যান্ড নিউবর্ন আফটার ডেলিভারি ইজ নোন এজ পোস্টনাটাল কেয়ার। এখানে নিউবর্নটা ব্র্যাকেটে লিখছে কেন? পোস্ট ন্যাটাল বলো এই কারণে। পোস্ট ন্যাটাল জন্মের পর ওই কারণে। জন্মের পর তো মা এবং শিশু দুইটাই, ঠিক না? জি স্যার। নিউবর্নটা ব্র্যাকেটে লেখা কেন? স্যার নিউ নেই, মেইনলি মাদারের নিতে হবে। স্পেশাল স্যার নিউবর্নের জন্য। ধরো একটা প্রেগনেন্ট ওমেন ডেলিভারি হইলো, ওই বাচ্চাটা মানে স্টিল বার্থ অথবা ডেথ, তাকে কি আমরা কেয়ার দিব না? ওই মাদারকে, ওই মাদার তো পোস্টন্যাটাল কেয়ার লাগবে, তার লাগবে না? জি স্যার। বাচ্চাটা নাই, আমরা নিউবর্ন বলতে বুঝি কি একটা একদম জীবিত শিশু, ভালো শিশু, কিন্তু কোনো কারণে এটা স্টিল বার্থ হয়ে গেল অথবা ডেলিভারির সময় মারা গেল, মায়ের যত্ন তো নিতে হবে, ওইটাকেও পোস্টন্যাটাল কেয়ার বলা হয়। শুধু মা আছে বাচ্চা নাই, সেক্ষেত্রে যে ডেলিভারিটা দেয়া হবে সেই ডেলিভারিটাও পোস্টন্যাটাল কেয়ার। তাহলে অবজেক্টিভস অফ পোস্টন্যাটাল কেয়ারে কি কি আছে? টু প্রিভেন্ট কমপ্লিকেশন ডিউরিং পোস্টন্যাটাল পিরিয়ড, to provide care for rapid restoration of mother to optimum health, to check adequacy of breastfeeding, to provide family planning services, to provide basic health education to mother and family. Postnatal period কয়দিন? এক্ষেত্রে জিজ্ঞেস করে পোস্টনাটাল বলতে কয়দিন বোঝায়? স্যার ডেলিভারি পর 42 ডেজ। 42 days। সবাই মনে রাখবা, ডেলিভারি পর 42 ডেজ হচ্ছে পোস্টনাটাল কেয়ার। এরপর হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, IMR। ইনফ্যান্ট কারা? 0 থেকে 1 বছরের যত শিশু সবাই হচ্ছে ইনফ্যান্ট। ইনফ্যান্টের মধ্যে আবার দুই রকম আছে, নিওনেট, পোস্ট নিওনেট। নিওনেটাল ওয়ার্ড একটা আছে না? জি স্যার। পেডিয়াট্রিক ওয়ার্ডে গেলে দেখবা নিওনেট ওয়ার্ড। নিওনেট হচ্ছে 0 থেকে 28 দিনের মধ্যে যাদের বয়স, তারা হচ্ছে নিওনেট। আর পোস্ট নিওনেট হচ্ছে 29 থেকে 365 দিন। তাহলে ইনফ্যান্ট কারা? নিওনেট, পোস্ট নিওনেট সব মিলে যারা, সবাই হচ্ছে ইনফ্যান্ট। তাহলে সকল নিওনেট ইনফ্যান্ট, বাট সকল ইনফ্যান্ট নিওনেট না। আমি আবার বলি, ইনফ্যান্ট যখন বলবো, ইনফ্যান্টের মধ্যে নিওনেটরা আছে, বুঝতে পারছো? ইনফ্যান্টের জি স্যার। কাউন্ট হয়, বাট নিওনেট যখন জিজ্ঞেস করবে কেউ নিওনেট কয়জন, তখন কিন্তু শুধুমাত্র 0 থেকে 28 দিনের মধ্যে যাদের বয়স, তারা হচ্ছে নিওনেট। তাহলে নিওনেটাল মর্টালিটি যখন বলা হয়, ওটা কি? নিওনেটাল ডেথস আর ডেথস অকারিং ডিউরিং টু নিওনেটাল পিরিয়ড, commencing at birth and ending at 28 completed days after birth। 0 থেকে 28 দিনের মধ্যে যদি কোনো বাচ্চা মারা যায়, ওটাকে আমরা নিওনেটাল ডেথ বলবো। It is the number of neonatal mortality rate যখন হিসাব করবো তখন কি হবে? It is the number of neonatal deaths in a given year per 1000 live birth in that year। ওই বছর জীবিত যত শিশু মারা গেছে, ওখানের মধ্যে 0 থেকে 28 দিনের মধ্যে যত শিশু মারা গেছে, ওটাকে দিয়ে হিসাব করলেই প্রতি হাজারে যেটা বের হয়, এটা হচ্ছে নিওনেটাল মর্টালিটি রেট।
তাহলে সেম postnatal death হচ্ছে deaths are occurring from 29 days to 1 year called postnatal death. The postnatal death rate is defined as the ratio of the postnatal deaths in a given year to the total number of live births in the same year, usually expressed as per thousand. Our infant mortality rate হচ্ছে infant mortality rate is the ratio of infant deaths in a given year to the total number of live births in the same year. তাহলে সবগুলাই সেম, শুধু মনে রাখতে হবে নিওনেট মানে হচ্ছে 0 থেকে 28 দিন আর ইনফ্যান্ট হচ্ছে 0 থেকে 1 বছর, 365 দিন। ইনফ্যান্ট মর্টালিটির কজ, ইনফ্যান্ট মর্টালিটির কজ তোমাদের বইগুলোতে, তোমরা যে বিখ্যাত বইগুলো পড়ো ওগুলোতে অনেক রকম লেখা আছে, কিন্তু এটাকে দুই ভাগে ভাগ করে বলতে হবে। নিওনেটাল মর্টালিটি, নিওনেট কারা? 0 থেকে 28 দিন days। পর্যন্ত। 0 থেকে 28, তাহলে 0 থেকে 28 দিনের বাচ্চাগুলো যে কারণে মারা যায়, 1 বছরের বাচ্চা নিশ্চয়ই ওই কারণে মারা যায় না। কিন্তু সবাই তো ইনফ্যান্ট। এখন ইনফ্যান্ট মর্টালিটির মধ্যে নিওনেটাল মর্টালিটি কাদের হয় বেশিরভাগ? নাম্বার 1 হচ্ছে লো বার্থ ওয়েট, 2.5 কেজির নিচে যে বাচ্চাগুলো জন্ম নেয় এগুলো বেশিরভাগ মারা যায়। মানে কজ হচ্ছে নিওনেটাল মর্টালিটির কজ হচ্ছে লো বার্থ ওয়েট। নাম্বার 2 বার্থ ইনজুরি, জন্মের সময় ইনজুরি করেই অনেক বাচ্চা মারা যায়। কনজেনিটাল অ্যানোমালিস নিয়ে জন্ম নেওয়ার পর মারা যায়। হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, ডায়রিয়াল ডিজিজেস, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস, টিটেনাস, নিওনেটাল সেপসিস। টিটেনাসের কারণে মারা যাবে, নিওনেটাল সেপসিসের কারণে মারা যাবে। আমরা এটা আবার বলি, নিওনেটাল মর্টালিটির কজগুলো কি কি? নাম্বার 1 লো বার্থ ওয়েট, এটা বলতেই হবে, লো বার্থ ওয়েট হচ্ছে নাম্বার 1 কজ। তোমরা যে সমস্ত বইতে পড়বা ইনফ্যান্ট মর্টালিটির কজের মধ্যে দেখা যাবে 1 নম্বরে ডায়রিয়াল ডিজিজ লিখে বসে আছে। খুব কম বাচ্চার জন্মের পরপরই ডায়রিয়া শুরু হয়, বরঞ্চ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন অনেক বেশি থাকে, নিওনেটাল সেপসিস অনেক বেশি থাকে। কিন্তু নাম্বার 1 কজ হচ্ছে লো বার্থ ওয়েট। বার্থ ইনজুরি, কনজেনিটাল অ্যানোমালিস, কনজেনিটাল অ্যানোমালিস নিয়ে জন্ম নিয়ে সাথে সাথে মারা যায় বাচ্চাগুলা। আর পোস্ট নিওনেটালে মারা যায় হচ্ছে ডায়রিয়াল ডিজিজে, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে, আদার কমিউনিকেবল ডিজিজে, ম্যালনিউট্রিশনে, কনজেনিটাল অ্যানোমালিসে, অ্যাক্সিডেন্টে। তো নিওনেটাল সেপসিস মানে কি? সেপসিস মানে ইনফেকশন। ডেলিভারির সময় তুমি আনহাইজেনিক ইনস্ট্রুমেন্ট ইউজ করলা, ওখান থেকে একটা সেপসিস হইতে পারে না, ইনফেকশন হইতে পারে না, ওই ইনফেকশন থেকে মারা যেতে পারে, সারা শরীরে ছড়া যায় এটা। তাহলে আমরা ইনফ্যান্ট মর্টালিটি রেটটাকে দুইভাবে ভাগ করবো, একটা হচ্ছে নিওনেটাল কজ অফ নিওনেটাল ডেথ আর একটা হচ্ছে পোস্ট নিওনেটাল মর্টালিটি। নিওনেটাল ডেথের মধ্যে 1 নম্বর হচ্ছে লো বার্থ ওয়েট, আর পোস্ট নিওনেটালের মধ্যে 1 নম্বর হচ্ছে ডায়রিয়াল ডিজিজ। ডায়রিয়াল ডিজিজ, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, আদার কমিউনিকেবল ডিজিজ, ম্যালনিউট্রিশন, কনজেনিটাল অ্যানোমালিস, অ্যাক্সিডেন্ট। সাধারণত লো বার্থ ওয়েটের জন্য যারা মারা যায় তারা 28 দিনের মধ্যে মারা যাবে। 28 দিন পর্যন্ত যদি সে টিকে থাকে তাহলে সে কোনো না কোনোভাবে সার্ভাইভ করে যাবে। তাহলে লো বার্থ ওয়েট বেবির জন্য প্রথম 28 দিনে ইম্পর্টেন্ট। বার্থ ইনজুরির জন্য যদি কেউ মারা যায় সে সাধারণত সে 28 দিনের মধ্যে মারা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে নিওনেটাল মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটির রেটগুলো জেনে নিতে হবে। কিন্তু এটা 2006 সালের, আমরা তোমাদেরকে লেটেস্টটা সাপ্লাই দিব। এগুলো ছাড়া কিছু ফ্যাক্টর এফেক্টে ইনফ্যান্ট মর্টালিটির জন্য কিছু কিছু ফ্যাক্টর আছে। বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে বার্থ ওয়েট, এজ অফ দ্য মাদার, বার্থ অর্ডার, বার্থ স্পেসিং, মাল্টিপল বার্থ, ফ্যামিলি সাইজ, হাই ফার্টিলিটি। বার্থ অর্ডার মানে কি? বার্থ অর্ডার মানে হচ্ছে সিরিয়াল। অনেক সময় দেখা যায় কি প্রথম বাচ্চাটা বেশি মারা যায়,
বিশেষ করে এজ অফ দ্য মাদার যদি বেশি কম হয়, দেখা যায় প্রথম বাচ্চাটা ম্যাচিউরড হয় না। সেক্ষেত্রে বার্থ অর্ডার এবং বার্থ স্পেসিং, সবাই ভুল করে ফেলে। বার্থ স্পেসিং মানে হচ্ছে খুব ঘন ঘন বাচ্চা হলে, একটা বাচ্চা পুষ্টি হওয়ার আগেই আরেকটা বাচ্চা যখন এসে যায়, তখন প্রথম বাচ্চাটা নেগলেক্টেড হয় অথবা সেকেন্ড বাচ্চাটা নেগলেক্টেড হয়। তাহলে ফ্যাক্টরগুলোর মধ্যে বায়োলজিক্যাল ফ্যাক্টরে বার্থ ওয়েট, এজ অফ দ্য মাদার, বার্থ অর্ডার, বার্থ স্পেসিং, মাল্টিপল বার্থস, ফ্যামিলি সাইজ অ্যান্ড হাই ফার্টিলিটি। সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল ফ্যাক্টরের মধ্যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস। সোশিও ইকোনমিক, ইকোনমিক মানে কি? অর্থনীতি, অর্থনৈতিক, হ্যাঁ, সোশিও ইকোনমিক মানে আর্থসামাজিক। আর্থসামাজিক। তাহলে আর্থসামাজিক অবস্থা যাদের খারাপ, যারা খেতেই পারছে না, মা নিজে খেতে না পারলে বাচ্চাটা কোত্থেকে পুষ্টি পাবে? যার ফলে বাচ্চার বিভিন্ন সমস্যা হয়, বা মা নিজেই অসুস্থ, বাচ্চার মধ্যেও এগুলো ছড়া যায়। সেই জন্য সোশিও ইকোনমিক স্ট্যাটাস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ব্রেস্ট ফিডিং, মারা বাচ্চাদেরকে যদি ব্রেস্ট ফিড না করায়, সেক্ষেত্রে বাচ্চাগুলো অনেক উইক হয়ে যায়। রিলিজিয়ান এবং কাস্ট, বিভিন্ন ধর্মের বিভিন্ন সিস্টেমের কারণে অনেক সময় বাচ্চাগুলা পরিপূর্ণ পুষ্টি পায় না। আর্লি ম্যারেজ, সেক্স অফ দ্য চাইল্ড, এটা বিশেষ করে ইন্ডিয়াতে মেয়ে শিশু হইলে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আয়ামে জাহেলিয়াতের যুগ ছিল সেক্স অফ দ্য চাইল্ড, বিশেষ করে মেয়ে শিশুদেরকে কবর দিয়ে দিত, মেয়ে শিশুর যত্ন কম পায়। আমাদের বাংলাদেশেও হয় না এটা? জি স্যার। আমাদের এখনো গ্রামে গঞ্জে অনেক জায়গায় মানে ছেলে হইলে ওটার জন্য আলাদা ব্যবস্থা নেয়, কিন্তু মেয়েদেরকে একটু অবহেলা করে। ম্যাটারনাল এডুকেশন, মা যদি শিক্ষিত না হয়, মা যদি কুসংস্কারে থাকে, ওটার জন্য অনেক সময় বাচ্চার ক্ষতি হয়, বাচ্চা মারা যেতে পারে। কোয়ালিটি অফ হেলথ কেয়ার, ব্যাড এনভায়রনমেন্টাল স্যানিটেশন, ওয়ার্কিং মাদার্স। এই যে ইনফ্যান্ট মর্টালিটি, এটা কমাবো কিভাবে? আমরা অনেক কমাই ফেলছি, কিন্তু বাংলাদেশ সরকার অলরেডি পুরস্কারও পেয়ে গেছে ইনফ্যান্ট মর্টালিটি কমানোর জন্য। তোমাদেরকে ভাই হতে জিজ্ঞেস করে ইনফ্যান্ট মর্টালিটি কিভাবে কমানো যায়? এটা হচ্ছে নো সিঙ্গেল মেজার অর অ্যাকশন ক্যান বি রিডিউস আইএমআর। কোনো একটা ব্যবস্থা নিলেই ইনফ্যান্ট মর্টালিটি রেটটা কমানো যাবে না। As etiology of infant mortality is multifactorial, so approach should be multifactorial. Improvement of mother's nutrition, promotion of mother's education, prevention of infection, promotion of breastfeeding, growth monitoring, family planning, sanitation, socioeconomic development. এই জিনিসগুলো যদি মুখস্থ করতে যাও অনেক কঠিন, দেখবো পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছো। এগুলো একটু বুঝে বুঝে তোমরা যদি চিন্তা করো, হ্যাঁ একটা ইনফ্যান্ট মর্টালিটি কিভাবে কমানো যায়, মায়ের স্বাস্থ্যটা আমরা বৃদ্ধি করব। ইমপ্রুভমেন্ট অফ মাদার নিউট্রিশন, প্রমোশন অফ মাদার্স এডুকেশন, শিক্ষিত মা না হলে বাচ্চাকে সে শিক্ষা দিবে কোত্থেকে, বাচ্চার যত্ন নিবে কোত্থেকে। প্রিভেনশন অফ ইনফেকশন, ইনফেকশন কিভাবে প্রিভেন্ট করা যায়। প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং, গ্রোথ মনিটরিং, গ্রোথটা ঠিকভাবে হচ্ছে কিনা, ফ্যামিলি প্ল্যানিং ঠিকভাবে হচ্ছে কিনা, স্যানিটেশন ঠিক আছে কিনা, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। যত কথাই বলো, ওর যদি হাতে টাকা পয়সা না থাকে সে কিভাবে করবে? স্যানিটেশনটা কি? স্যার স্যানিটারি, ল্যাট্রিন, তারপর পার্সোনাল হাইজিন সবকিছু মিলিয়ে। তাহলে স্যানিটারি, ল্যাট্রিন, পার্সোনাল হাইজিন সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের স্যানিটেশন। আমাদের গ্রামের মহিলারা, বিশেষ করে বাংলাদেশের বস্তির মহিলারা কিভাবে স্যানিটেশন করবে? ওরা তো কমন টয়লেট ইউজ করে।
পার্সোনাল হাইজিনটা তখন মেনটেন করতে হবে বেশি। আমরা এখন করোনার জন্য কি করছি? হাত ধুই, বেশি বেশি মাস্ক ইউজ করা। মাস্ক ইউজ করা, সোশ্যাল ডিস্টেন্সিং, ঠিক আছে? তাহলে স্যানিটেশনের জন্য ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাপদের থেকে কিংবা ফ্যামিলি মেম্বারদের থেকে ব্যাপারে কনসিয়াস হতে হবে যে একজন প্রেগনেন্ট ওমেন একটা টয়লেট ইউজ করবে, ওই টয়লেটটা যাতে পরিষ্কার থাকে, সে যাতে প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটিস পায়। দেখা গেল এমন একটা টয়লেট ইউজ করতেছে যেখানে সে পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক না? জি স্যার। টয়লেট যাতে না হয়, তাকে সে যাতে প্রপার সাবান ইউজ করতে পারে, এগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে। পৃথিবীতে যে সমস্ত মৃত্যুর কারণগুলো দিয়ে একটা দেশকে হিসেব করে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আন্ডার 5 মর্টালিটি রেট। ইউনিসেফ চিনো তো? ইউনাইটেড নেশন জি স্যার। চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, United Nations International Child's Emergency Fund considers this as the best single indicator of social development rather than GNI per capita. GNI মানে কি? গ্রস ন্যাশনাল ইনকাম। Gross national income. ইনকাম। It is defined as the annual number of deaths of children under 5 years of age expresses rate of per thousand live birth. এই বছর বাংলাদেশে কত শিশু জন্ম নিল সে তুলনায় আন্ডার 5 মর্টালিটি রেট কত, এইটা দিয়েই এটা হিসাব করে। তাহলে ইউনিসেফ একটা দেশকে যখন স্বাস্থ্য ব্যবস্থা কেমন হিসাব করে, তারা প্রথম যে জিনিসটা জানতে চায় এটা হচ্ছে আন্ডার 5 মর্টালিটি রেটটা কেমন। আন্ডার 5 মর্টালিটি রেট মানে কি? 5 বছর নিচে কতজন শিশু মারা গেল? 5 বছর প্রতি 1000 লাইভ বার্থে যতজন শিশু মারা গেল। 5 বছর বলতে কি বুঝো? স্যার এজ। 5 বছর যেদিন হয়ে গেছে ওই দিন আর হবে না, ঠিক আছে? আন্ডার 5 মানে 4 years 364 days নাকি? জি স্যার। জি স্যার। 5 মানে হচ্ছে তার এখনো 5 বছর হয় না, যেদিন 5 বছর হয়ে গেছে সেদিন আর হবে না। তাহলে এত কিছু থাকতে সে আন্ডার 5 কেন হিসাব করবে? একটা স্বাস্থ্য ব্যবস্থার ইন্ডিকেটর হিসেবে 5 বছরকে কেন হিসাব করবে? কেন এটা 6 বছর হলো না, 7 বছর হলো না, 3 বছর হলো না, 5 বছর কেন হলো? কারণ ইউনিসেফ মনে করে একটা বাচ্চা 5 বছর পর্যন্ত স্কুলে যাবে না, স্কুলে যাবে হচ্ছে 6 বছর থেকে। আমাদের দেশে 4 বছর স্কুলে পাঠাই দিই আমরা। নিয়মটা হচ্ছে 5 বছর পর্যন্ত সে স্কুলে যাবে না, প্রি স্কুল এজ বলে আন্ডার 5 কে। 5 বছরের নিচে শিশু সবচেয়ে বেশি মারা যেতে পারে কি কারণে? পোলিওতে। ম্যাল নিউট্রিশনে স্যার। আমরা বলছি নিওনেটাল মারা যায় লো বার্থ ওয়েটে সবচেয়ে বেশি। লো বার্থ রেট। না, এটা হচ্ছে low- নিওনেটালে লো বার্থ ওয়েট নিয়ে যারা জন্ম নেয় তারা বেশি মারা যায়। আবার যখন ইনফ্যান্ট হলো, ইনফ্যান্ট আমরা বলছি ডায়রিয়াল ডিজিজে সবচেয়ে বেশি মারা যায়। তাহলে আন্ডার 5 কিসে মারা যায়? একটা আন্ডার 5 বাচ্চা চিন্তা করো কি কি করে সে। স্যার অ্যাক্সিডেন্ট, বেশি Accident. দুষ্টামি করে। তাহলে আন্ডার 5 এর মারা যাওয়া সবচেয়ে বেশি হচ্ছে অ্যাক্সিডেন্ট। পুকুরে ডুবে মারা যায় না? জি স্যার। গ্রামে দেখা যায় কি বাচ্চা বের হয়ে গেছে, পুকুরে পড়ে গেছে, মারা গেছে। এখন অনেক কমে আসছে, কিন্তু আগের দিন এটা বেশি হইতো। বাচ্চা নতুন নতুন হাঁটতে শিখে রাস্তায় চলে যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এগুলোতে সবচেয়ে বেশি আন্ডার 5 এর ক্ষেত্রে নাকি? সাপে কামড় দেয়,
রোগ শোকের থেকে এগুলাতে বেশি বাড়াবে। আন্ডার 5 মারা গেলে সরকারের লস কি? তোমার বাচ্চা আন্ডার 5 মারা গেছে, তো বাংলাদেশ সরকারের লস কি? স্কুলে যেতে পারবে না, স্কুলে ভর্তি করাতে পারবে না। স্যার ভ্যাকসিনের জন্য যে পরিমাণ খরচ করছে ওইটা লস হবে। হ্যাঁ, বেড়ে যাবে। তাইলে আমরা ওকে প্রথমে ডেলিভারির সময় একবার খরচ করছি ওই বাচ্চার পিছনে। বাচ্চা ডেলিভারি হইলো, সুস্থ সবল হইলো, বাচ্চার টিকা সবগুলো আমরা শেষ করে ফেলছি। 5 বছরের মধ্যে ওর পিছনে গভর্নমেন্ট যে টিকাটা দেয় ওটা হচ্ছে ফ্রি দিছে, ইপিআই ভ্যাকসিন। এরপর গভর্নমেন্ট তার পিছনে আরো খরচ করছে, তাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছে। সে এখন পুরো সুস্থ একটা বাচ্চা। এই বাচ্চাটা যখন মারা যাবে, সরকার 5 বছর ধরে তার পিছনে যা ইনভেস্ট করছে এগুলো সবগুলোই লস। এই কারণেই আন্ডার 5 mortality most important. Perinatal mortality include late fetal death, 28 weeks of gestation and more, early neonatal death. Perinatal হচ্ছে প্রেগন্যান্সি লাস্ট উইক, 28 সপ্তাহ চলে গেলে, 28 সপ্তাহ মানে 7 মাসের পর, 7 মাসের পর থেকে জন্মের 1 সপ্তাহের মধ্যে যদি কেউ মারা যায়, এটা আরেকটা টার্ম, এটা হচ্ছে পেরিনেটাল মর্টালিটি। যদি জিজ্ঞেস করে পেরিনেটাল মর্টালিটি কি, এটা হচ্ছে 28 সপ্তাহ থেকে জন্মের পর ফার্স্ট উইকের মধ্যে কেউ যদি মারা যায়, এটাকে আলাদা করে পেরিনেটাল ডেথ বলা হয়। ম্যাটারনাল মর্টালিটি রেশিও, আমরা আগেই বলছি ইনফ্যান্ট মর্টালিটি রেট, বাট ম্যাটারনাল মর্টালিটি রেশিও, the death of a woman while pregnant within 42 days of termination of pregnancy from any causes related to aggravated by the pregnancy or its management, but not from accidental or incidental causes. The death of a woman while pregnant, তাহলে একজন মহিলা মারা যাবে, কি কি শর্ত থাকতে হবে? সে প্রেগনেন্ট হইতে হবে, প্রেগনেন্ট হওয়া থেকে শুরু করে একদম 42 days আফটার টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, মানে ডেলিভারি হয়ে যাওয়ার 42 days এর মধ্যে সে যদি কোনো কারণে মারা যায়, ফ্রম এনি কজেস রিলেটেড টু অর এগ্রিভেটেড বাই দ্য প্রেগন্যান্সি অর ইটস ম্যানেজমেন্ট, প্রেগন্যান্সির কারণে তার একটা সমস্যা বেড়ে গেছিল, ওটার কারণে সে মারা গেছে, অথবা ডেলিভারির সময় তার ম্যানেজমেন্ট করতে গিয়ে কোনো একটা ইনফেকশন হয়ে গেছে, এটার কারণে মারা গেছে, এগুলো সবগুলো ম্যাটারনাল মর্টালিটি রেশিওর মধ্যে পড়বে। বাট অ্যাক্সিডেন্টাল অর ইনসিডেন্টাল, মায়ের ডেলিভারি হয়েছে, হসপিটাল থেকে বাসা যাওয়ার সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওটা মাতৃ মৃত্যু হিসেবে কাউন্ট হবে না। ক্লিয়ার? জি স্যার। ইনসিডেন্টাল কজ না, কজটা হইতে হবে প্রেগন্যান্সি রিলেটেড কোনো কজে। ম্যাটারনাল মর্টালিটি রেশিওর কজগুলো কি কি? ডাইরেক্ট অবস্টেটিক কজ। অবস্টেটিক মানে কি? প্রসূতিবিদ্যা। গাইনি মানে হচ্ছে গাইনোকোলজি। গাইনোকোলজি মানে কি? প্রসূতিবিদ্যা, অবস্ট্রাক্ট হচ্ছে ধাত্রীবিদ্যা মেবি। গাইনি হচ্ছে স্ত্রী রোগ, ঠিক আছে? মেডিসিন আছে না, সার্জারি আছে না, এবং গাইনি হচ্ছে মেয়েদের যে কোনো ডিজিজ। একজন মেয়ের একটা টিউমার হলো, ইউটেরাসের টিউমার, ওটা কি অপারেশন করবে? এটা সাধারণত গাইনোকোলজিস্টরা করে। কোনো একটা ডিজিজ হইলো যেটা ট্রিটমেন্ট লাগবে, ও গাইনোকোলজিস্টের কাছে যাবে। অবস্টেট্রিশিয়ানের কাছে কখন যাবে? যখন সে প্রেগনেন্ট হবে। প্রেগন্যান্সি রিলেটেড, ডেলিভারি রিলেটেড যে ট্রিটমেন্টগুলো, এগুলো সবগুলো অবস্টেট্রিশিয়ানরা করে, আর গাইনোকোলজিস্টরা ফিমেল ডিজিজগুলো ট্রিটমেন্ট করে। সেজন্য এই সাবজেক্টটার নাম হচ্ছে গাইনি অ্যান্ড অবস, গাইনোকোলজি অ্যান্ড অবস।
তাহলে অবস্টেটিক ডাইরেক্ট অবস্টেটিক কজের মধ্যে টক্সিমিয়া, প্রেগন্যান্সি, অ্যান্টিপার্টিম হ্যামোরেজ, পোস্টপার্টিম হ্যামোরেজ, অবস্ট্রাক্টেড লেবার, আনসেফ অ্যাবর্শন, পিউপোরিয়াল ইনফেকশন এন্ড সেপসিস। আর নন অবস্টেটিক কজের মধ্যে এনিমিয়া, কার্ডিয়াক, রেনাল, হেপাটিক ডিজিজ, ম্যালিগন্যান্সি। কজেস অফ ম্যাটারনাল মর্টালিটি, শুধু রোগের কারণে মারা যায় না। সাম সোশিয়াল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য ম্যাটারনাল মর্টালিটি। যেহেতু এটা কমিউনিটি মেডিসিনের কোশ্চেন, এখানে অবশ্যই সোশ্যাল ফ্যাক্টরগুলোকে তোমাদের দিতে হবে। এজ অফ দ্য চাইল্ড বার্থ, কত বছর বয়সে বাচ্চাটা হচ্ছে, মায়ের বয়স, তার বাচ্চার বয়স। এজ এট চাইল্ড বার্থ, বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের বয়স কত ছিল। পেরিটি টু ক্লোজ প্রেগন্যান্সি, মানে খুব ঘন ঘন প্রেগন্যান্সি হচ্ছে কিনা। ফ্যামিলি সাইজ, malnutrition, poverty, illiteracy, ignorance and prejudice. Prejudices মানে কি? কুসংস্কার। Prejudices ignorance and prejudices, এটা কুসংস্কার হতে পারে, এটা ইলিগাল ব্যাপারগুলো হতে পারে। lack of paternity services, paternity service যেখানে নাই, delivery of untrained dice, poor environmental sanitation and poor transport facilities. poor transport facilities এর কারণে মা মারা যেতে পারে। জি স্যার। কেমনে? জি স্যার। কিভাবে? যখন স্যার ডেলিভারি টাইমে অ্যাবর্শন হসপিটাল নিয়ে হয়ে যাবে তখন। আর যদি অ্যাবর্শন হয়ে বেশি প্রেগন্যান্সি ব্লিডিং টাইমে হয়ে কোনো তারপরে উঁচু নিচু অ্যাবর্শন হয়ে জায়গা কেন ব্লিডিং হবে? নর্মাল ডেলিভারি হওয়ার পরে ব্লিডিং হইতে পারে না? পারে স্যার। ডেলিভারি হইলো, হ্যাঁ, অনেক ব্লিডিং হচ্ছে। এখন যদি ট্রান্সপোর্ট না থাকে, ওকে হসপিটালে কিভাবে নিয়ে যাবে? ব্লিডিং বন্ধ করতে হবে না? দেখা গেল জি স্যার। ডেলিভারি হচ্ছে, আগে একটা হাত বের হয়ে গেছে, অ্যাবনর্মাল পজিশনে চলে গেছে, ওটার সাথে সাথে তখন রেফার করতে হবে। হোম ডেলিভারি থেকে রেফার করে হসপিটালে পাঠাইতে হবে। তখন যদি ট্রান্সপোর্ট রেডি না থাকে, মাকে পাঠাইতে অনেক দেরি হয়ে যায়। তোমরা তো এখন বাসা থেকে বের হলেই ট্রান্সপোর্ট পাও। আমাদের বাংলাদেশে বলা হয় কি, এক পা বাসায় এক পা রিক্সায়। মানে বাসা থেকে বের হলে রিক্সা পাওয়াটা এত ইজি। বাট গ্রামে গঞ্জে একদম অজপাড়াগা যেগুলো, ওগুলো থেকে তো ট্রান্সপোর্ট পাওয়া এত ইজি না। ওদের ক্ষেত্রে করতে হয় কি, আগে থেকে ঠিক করে রাখতে হয় একটা ভ্যান অথবা নিয়ে যাওয়ার মানুষ। হুমায়ুন আহমেদের একটা সিনেমা আছে না, ওই যে গ্রামের থেকে ডেলিভারি করার জন্য যে নৌকায় করে আনতে হয়, দেখছিল এটা? না স্যার। দেখছো, এখন মনে করতে পারছেন আর কি। জাহিদ জাহিদ হাসানের, আমি তো নামটা ভুলে গেছি। যাই হোক, সেন্ট মার্টিন দ্বীপ বলে বাংলাদেশে একটা দ্বীপ আছে, নাম শুনছো তো? জি স্যার। জি স্যার। ওখানে যদি কেউ একজনের ডেলিভারি হয়, ওখানে কিন্তু কোনো হসপিটাল নাই। পুরা সেন্ট মার্টিনে কোনো হসপিটাল নাই। এটা গভর্নমেন্ট 10 বেড হসপিটাল করছিল, এটা চালু করতে পারে নাই। কোনো সিজার হওয়ার ব্যবস্থা নাই, কোনো ইমার্জেন্সি ব্যবস্থা নাই। ওদের থেকে তখন আসতে হবে কিভাবে? পুরো সাগর পাড়ি দিয়ে টেকনাফ আসতে হবে। তাহলে ট্রান্সপোর্ট যদি আগে থেকে রেডি না থাকে, আমাদের এই যে নদীমাতৃক দেশ, হাওড় এলাকা, ওগুলোতে আগে থেকে ট্রান্সপোর্টটা রেডি রাখতে হবে, কোনো একটা সমস্যা হলে যাতে সাথে সাথে নিয়ে যেতে পারে। এনভায়রনমেন্টাল স্যানিটেশন হচ্ছে একটা বাসার মধ্যে ধরো 20-30 জন থাকে, একদম স্যাঁতস্যাঁতে নোংরা। ওখানে ডেলিভারি হওয়ার পরে
ইনফেকশন হয়ে যেতে পারে। এই কারণে এনভায়রনমেন্টাল স্যানিটেশন একটা মায়ের মৃত্যুর একটা ইম্পর্টেন্ট কারণ। লো বার্থ ওয়েট কি জিনিস? 25 জন্মের কেজির পর নিচে বাচ্চা। কোনো বেবি হলে 2.5 কেজি নিচে। 2.5 Low কেজি birth weight may যদি be কম defined হয়। as birth weight less than 2.5 kg within first hour of life before significant postnatal weight loss has occurred. তাহলে সিগনিফিক্যান্ট একটা ওয়েট লস হবেই বাচ্চার, জন্মের পর পরেই ওয়েটটা দিতে হবে। প্রথম ঘন্টা গোল্ডেন আওয়ার বলা হয় এটাকে। প্রথম ঘন্টার মধ্যে বাচ্চার ওয়েট নিয়ে যদি দেখা যায় 2.5 কেজির নিচে, ওটাকে আমরা লো বার্থ ওয়েট বেবি বলবো। তোমরা লো বার্থ ওয়েট বেবি শুধুমাত্র 2.5 কেজির নিচে বলো, কিন্তু এই যে ফার্স্ট আওয়ার এটা বলো না। এটা অনেক স্যারই শুনতে চাই, ওইটা না বললে ওর আনসারটা নেয় না। লো বার্থ ওয়েট মে বি ডিফাইন্ড অ্যাজ বার্থ ওয়েট লেস দেন 2.5 কেজি উইদিন ফার্স্ট আওয়ার্স অফ লাইফ বিফোর সিগনিফিক্যান্ট পোস্টনাটাল ওয়েট লস হ্যাজ অকার্ড। 3 গ্রুপের বাচ্চাদের হয় লো বার্থ ওয়েট। একটা হচ্ছে প্রিটার্ম, babies born before an end of 37 weeks of gestation, less than 259 days. আর হচ্ছে টার্ম বেবিস, বেবিস born from 37 completed weeks, less than 42 completed weeks. আর লাস্ট ওয়ান হচ্ছে postterm. Postterm babies born at 42 completed weeks. Low birth weight infants include 2 types of infant, preterm babies and postterm, small for dead babies. একটা হচ্ছে প্রিটার্ম, 37 উইক্সের আগেই ডেলিভারি হয়ে গেছে, সে কারণে ওর ওয়েটটা কম, এদেরকে বলা হয় প্রিটার্ম বেবিস। 37 উইক্স, 37 উইক্স মানে কত? 37 উইক্স মানে কত? 9 মান্থ প্লাস 7 ডেজ। 9 মাস মানে 4 নং 36, 9 মাস, 36 সপ্তাহ হচ্ছে 9 মাস, আর 37 সপ্তাহ মানে 9 মাস 1 সপ্তাহ। ঠিক আছে? তাহলে 37 জি স্যার আগে একটা বাচ্চা হয়ে গেলে ওটা যদি লো বার্থ ওয়েট হয়, ওটা আমরা বলি প্রিটার্ম বেবি উইথ লো বার্থ ওয়েট। দেয়ার ইন্টারট্রেন গ্রোথ মে বি নর্মাল। সে বাচ্চাটা জন্মের পর থেকে সবকিছু নর্মাল ছিল, শুধুমাত্র একটু আগে জন্ম নিয়ে নেওয়াতে তার লো বার্থ হয়েছে। আর হচ্ছে স্মল ফর ডেড বেবিজ। দ্য বেবিজ মে বি বর্ন এট টার্ম অর প্রিটার্ম, দ্য ওয়েট লস দেন 10 পার্সেন্টাইল ফর দ্য জেস্টেশনাল এজ। একটা বাচ্চা 36 সপ্তাহে হয়ে গেল, 36 সপ্তাহে তার যে ওয়েটটা হওয়ার উচিত ছিল ওইটাও নাই। ওইটাকে আমরা প্রিটার্ম বেবিস বলবো না, ওইটাকে আমরা বলবো স্মল ফর ডেড বেবিস। আর প্রিটার্ম হয়েছে, কিন্তু প্রিটার্মের মধ্যে ওই সময়ের মধ্যে তার যে ওয়েটটা হওয়ার কথা ছিল ওইটাও হয়নি, ওটার থেকেও কম। ওটা হচ্ছে স্মল ফর ডেড বেবিস। অথবা পুরো টার্ম শেষ করেই তার হয়েছে, পুরো টার্ম শেষ হওয়ার পরে তার যে ওয়েট হওয়ার কথা ছিল তার থেকে সে অনেক কম, ওটা হচ্ছে স্মল ফর ডেড বেবিস। লো বার্থ ওয়েটের কজগুলোর মধ্যে প্রিটার্ম বেবিজের মধ্যে মাল্টিপল বার্থ, অ্যাকিউট ইনফেকশন, হার্ট ফিজিক্যাল ওয়ার্কস, হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি, আননোন কজেস। এগুলো আসলে সবগুলো মুখস্থ করার জিনিস, এগুলো বোঝানোর কিছু নেই। ম্যাটারনাল কজেস অফ স্মল ফর ডেড বেবিজ, কেন স্মল ফর ডেড বেবি হতে পারে? ম্যালনিউট্রিশনের কারণে হয়, সিভিয়ার এনিমিয়ার কারণে হয়, হেভি ফিজিক্যাল ওয়ার্ক ডিউরিং প্রেগন্যান্সি, hypertension, malaria, toxemia of pregnancy, smoking, low socioeconomic status, short maternal stature, very young age, high parity, close birth spacing, low educational status. লো বার্থ ওয়েট অনেক সময় প্লাসেন্টাল কজে হতে পারে। প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হইলে, প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি হইলে
Sperm for babies have a high risk to dying during neonatal period and postnatal period. Sperm for dead babies have got high infant mortality and perinatal mortality. এখন এই যে লো বার্থ ওয়েট, এটা দিয়ে আমাদের কি আসে যায়? এটা তো পেডিয়াট্রিক ওয়ার্ডের ব্যাপার। এটা পাবলিক হেলথ ইম্পর্টেন্স কি? লো বার্থ ওয়েট বেবিগুলো পেরিনেটাল মর্টালিটি মানে জন্মের পর মারা যাওয়ার রিস্ক বেশি থাকে। তাহলে যেহেতু বেশি রিস্ক, আমাদের কি করতে হবে? স্পেশাল অ্যাটেনশন দিতে হবে ওখানে। হাই রিস্ক অফ ইনফ্যান্ট মরবিডিটি অ্যান্ড মর্টালিটি, বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি, অসুস্থ থাকার সম্ভাবনা বেশি। বাচ্চা অসুস্থ থাকলে গভর্নমেন্টের কি লস, দেশের কি লস? সো ওর পিছে খরচ বেশি হবে। খরচ না, সাপোজ ধরো তোমার কাছে একজন পেশেন্ট আসলো, এখন পেশেন্ট এসে বলছে যে আমাদের কামরুল স্যারের কাছে কালকে একজন পেশেন্ট এসে বলছে, স্যার আমি কি আরটিপিসিআর করাবো? উনি অলরেডি 4-5 বার আরটিপিসিআর করে ফেলছে টেস্ট। আরটিপিসিআর কেন করে জানো তো? কোভিড-19 টেস্টের জন্য। হ্যাঁ, আরটিপিসিআর করাইলে আমার কোনো লস আছে? তোমাদের কোনো লস আছে? না কেন না? স্যার। এই যে ধরো আরটিপিসিআর টেস্ট গুলো করাচ্ছে, এখানে গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে না? জি স্যার। গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে, ওই টাকাটা গভর্নমেন্ট কোত্থেকে পাচ্ছে? তোমার আব্বুর ইনকাম পাচ্ছে নাকি? জি স্যার। জি স্যার। গভর্নমেন্ট যদি ওই টাকাটা ওখানে খরচ না করে অন্য জায়গায় খরচ করতো, আমাদের দেশের একটু উন্নতি হইতো তো, ঠিক না? জি স্যার। ওর টাকা দিয়ে যদি ও করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, সে নিজের টাকা দিয়ে করুক। কিন্তু সে যদি জেনারেল হসপিটালে করে কিংবা চিটাং মেডিকেলে করে, আমাদের লস আছে না? তার পাওয়ার আছে, সে প্রতিদিন একটা আরটিপিসিআর টেস্ট করতে পারে, ঠিক আছে? কিন্তু এটা যদি গভর্নমেন্টের টাকা দিয়ে হয়, তোমরা আমার সবার লস আছে। সেই জন্য আমরা চাইবো যে বাচ্চাগুলো সুস্থ বাচ্চা হোক। সুস্থ বাচ্চা হইলে ওর জন্য একটা বাচ্চা হওয়া মানে কয়জনের সমস্যা? তোমাদের যদি কারো ছোট ভাই বোন অসুস্থ থাকে, দেখা যাবে তোমাদের আব্বু আম্মু ঠিক মতো কাজ করতে পারতেছে না। বিশেষ করে যারা ওয়ার্কিং ওমেন, ওরা অফিসে যেতে পারতেছে না, বাচ্চা নিয়ে বসে আছে, একটা পারিবারিক অশান্তি হয়। অনেক সময় দেখা যায় বাপরাও অফিসে যেতে পারছে না। তাহলে দেশের লস না এটা? জি স্যার। এগুলো পাবলিক হেলথ ইম্পর্টেন্স আছে। লো বার্থ ওয়েট অ্যাসোসিয়েটেড উইথ মেন্টাল রিটার্ডেশন, হিউম্যান ওয়াস্টেজ এন্ড সাফারিং, মানে ম্যান পাওয়ার আমাদের সাফারিংটা বেশি হয়, ওয়াস্টেজ বেশি হয়। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভেরি হাই কস্ট অফ স্পেশাল কেয়ার, ইন্টেন্সিভ কেয়ার। আমাদের যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটগুলো আছে, স্পেশাল কেয়ার ইউনিটগুলো আছে গভর্নমেন্টের, এগুলোর পিছনে অনেক টাকা বেশি খরচ হয়। তাহলে পাবলিক হেলথ ইম্পর্টেন্স অফ লো বার্থ ওয়েট, যে কোনো কিছুর পাবলিক হেলথ ইম্পর্টেন্স বললে মোটামুটি এগুলাই আসে। It indicates socioeconomic underdevelopment, high incidence of protein energy malnutrition and infections among low birth weight babies. Low birth weight babies protein energy malnutrition বেশি হয়। Low birth weight reflects inadequate nutrition and ill health of mothers. আমাদের দেশে গ্রস ন্যাশনাল ইনকাম এবার ইন্ডিয়া থেকেও বেশি। আমরা আগে পাকিস্তান থেকে বেশি ভালো ছিলাম, এবার ইন্ডিয়া থেকে বেশি। কেন? বাংলাদেশে এমন কি ঘটে গেল যে আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে?
সেটে কোয়েশ্চেন আসছিল মাথায়, জানি না আনসার। জানো না? নো স্যার। ধরো পাকিস্তান দেশটা আমাদের চেয়ে সবচেয়ে দিক থেকে আগায় ছিল। কেমনে আগায় ছিল? আচ্ছা, আরো আগে থেকে শুরু করি। ব্রিটিশ যখন এই দেশ ছেড়ে গেল 47 সালে, তার আগের দিন পর্যন্ত ব্রিটেনের টাকা, ইন্ডিয়ার টাকা, পাকিস্তানের টাকা সব একই সেম মান না? জি স্যার। যেদিন চলে গেল ইন্ডিয়ান টাকার দাম কিংবা পাকিস্তানের টাকার দাম কমে গেছে। হ্যাঁ, পাউন্ডের দাম অনেক বেড়ে গেছে। কেন? কারণ আমাদের অর্থনীতিগুলো এত বুঝতো না, ওরাই কমায় ফেলছে। পাকিস্তানের যে প্রায় অর্থমন্ত্রী ছিল, সে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে তখন আমাদের যে পাট, কার্পেট এগুলা এক্সপোর্ট করা শুরু করলো নতুন নতুন দেশে, যার ফলে পাকিস্তানের মুদ্রার মান ইন্ডিয়া থেকে তখন বেশি ছিল। আবার যখন 71-এ বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশ স্বাধীন কোন দিন হয়েছে? 16 ডিসেম্বর 1971। 16 ডিসেম্বর। তাহলে 17 ডিসেম্বর বাংলাদেশ এবং পাকিস্তানের টাকা সমান হওয়ার কথা না? জি স্যার। কিন্তু বাংলাদেশের মুদ্রার মান কমে গেল পাকিস্তান থেকে। অর্থনৈতিক হিসেব করলে পাকিস্তান আমাদের থেকে তখন অনেক বেশি পয়সাওয়ালা ছিল। আমাদের পয়সাগুলো দিয়ে ওরা পয়সাওয়ালা হয়েছে, ওদের সবকিছু বেশি ছিল। সেই পাকিস্তান কমতে 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 এখন আমাদের অনেক নিচে। এই জন্যই, কারণ পাকিস্তান টাকাটা খরচ করতেছে আফগানিস্তানের পিছনে, পাকিস্তান টাকাটা খরচ করতেছে ইন্ডিয়ার পিছনে। সারাদিন ওদের পলিটিক্স করতে হয়, কেমনে ইন্ডিয়াকে ট্যাকেল দিবে, কেমনে আফগানিস্তানে জঙ্গি উৎসাহিত করবে, ও কারণে সে টাকাটা বেশি খরচ করতেছে। তার যদি দেশের প্রতি মায়া থাকতো, দেশের জন্য ইনভেস্টমেন্টটা করতে পারতো, তাহলে ওদের অর্থনীতিটা অনেক বেশি আগায় যেতে পারতো। আমরা ওই দিক থেকে অনেক ভালো আছি, কারণ আমরা কারোর সাথে আমাদের যুদ্ধ নাই, আমরা পারবো না আমাদের প্রতিবেশীর সাথে যুদ্ধ করে, আমরা ওগুলো নিয়ে এত মাথা ব্যথাও নাই আমাদের, যার ফলে আমাদের ওই দিক থেকে ইনভেস্টমেন্ট অনেক কম। বিভিন্ন দেশে আমাদের দেশের পয়সাগুলা পাচার হয়ে যা যাচ্ছে ওইটাই, কিন্তু গভর্নমেন্টের খরচগুলা সাধারণত দেশ নিয়েই। এই কারণে আমরা আমাদের টার্গেট ফিক্সড করতে পারছি যে আমরা কি কি করব, আমাদের দেশের জন্য কি কি করব। এই কারণে আমাদের দেশের ইকোনমি অনেক বেশি ডেভেলপ করে যাচ্ছে। এখন আমরা হেলথ সেক্টরে কি কি করতে পারবো আমরা একটা প্ল্যান করতে পারছি, কিন্তু ওরা ওই প্ল্যানটা, ওদের ইনকাম কিন্তু আমাদের থেকে বেশি, চলতে জানে না বলে আমাদের চেয়ে খারাপ অবস্থায় আছে। ইন্ডিয়ান ইনকাম আমাদের চেয়ে অনেক বেশি। তোমাদের কি মনে হয় ইন্ডিয়ার ইনকাম অনেক বেশি না? জি স্যার। জি স্যার। কিন্তু ইন্ডিয়া পয়সাটা খরচ করতেছে হয়তো আর্মস কিনতে হচ্ছে, অথবা ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশে ওদের এজেন্ট রাখতে হচ্ছে। ওই ওই কস্টিং গুলো আমাদের অনেক কম, সেই জন্য আমাদের ইনকামটা আমরা আমাদের দেশের মধ্যে ইউজ করতে পারছি। এই যে লো বার্থ ওয়েট বেবি, আমরা এর আগে পড়ছিলাম ইনফ্যান্ট মর্টালিটি আমরা কিভাবে কমাতে পারি। লো বার্থ ওয়েট বেবিটা প্রিভেন্ট কিভাবে করব? লো বার্থ ওয়েট related to multiplicity of causes and its prevention should be cause specific. অনেকগুলো কজ থাকতে পারে, কজ স্পেসিফিক ভাবে আমাদের প্রিভেন্ট করতে হবে। প্রপার অ্যান্টিনেটাল কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টিনেটাল কেয়ার নিলেই তুমি জানতে পারবা এটা লো বার্থ ওয়েট হচ্ছে কিনা। আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক মাদার, হাই রিস্ক মাদার গুলো লো বার্থ ওয়েট হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আগেই হাই রিস্ক আমরা ঠিক করে রাখবো। আদার রিস্ক ফ্যাক্টর অফ দ্য মাদার, ম্যাটারনাল ম্যালনিউট্রিশন, হেভি হার্ড ওয়ার্ক, ফ্রিকুয়েন্ট প্রেগনেন্সি, এগুলো আমরা হিস্ট্রি থেকে আগেই জেনে রাখবো। ইনক্রিজ ফুড ইনটেক ফর মাদার্স, ইমপ্রুভ স্যানিটেশন, ফ্যামিলি প্ল্যানিং মেজার্স। তোমরা বাসায় যখন কাউকে দাওয়াত দাও, কজন আসবে জিজ্ঞেস করো না?
জি স্যার। জি স্যার। তাহলে কজন আসবে ওই হিসেবেই তো তোমার প্রোগ্রামটা হবে, প্ল্যানিংটা ওভাবেই হবে। এখন একটা দেশ যদি না জানে তার থেকে হাই রিস্ক মাদার কয়টা, বছরে আমার এতগুলো মাদার হাই রিস্ক মাদার থাকে, ওদের জন্য আমার ব্যবস্থা রাখতে হবে না? আমার ওইভাবে বেড রাখতে হবে হসপিটালে, আমার ওইভাবে ফ্যাসিলিটিস গুলো রাখতে হবে। এই কারণে এগুলো এত ইম্পর্টেন্ট। হাই রিস্ক মাদার কয়জন আছে এটা বের করা, তারপরে ধরো ফুড তো লাগবে, ইনক্রিজ ফুড ফর মাদার্স ইনটেক। আমাদের দেশের জনসংখ্যা কত? 16 কোটি। 16 কোটি, এখন তো 18 কোটি, 17। প্রায় 18 কোটি। হ্যাঁ, তাহলে 18 কোটি মানুষ কি পরিমাণ চাল খায়, এক মাসে কি পরিমাণ চাল খায়, এটা আমরা হিসেব করতে পারবো না? এটা অ্যাভারেজ করে। জি স্যার। তাহলে একটা দেশ যখন চালাবে, তাহলে এক বছরের মধ্যে আমার কি পরিমাণ চাল লাগতে পারে, আমার দেশে কি পরিমাণ চাল উৎপাদন হচ্ছে, এটা যদি হিসাব না করো তুমি বাইরের থেকে চাল কেমনে আনবা? এটাই হচ্ছে ইম্পর্টেন্স, যে একটা হিসেব করা যে আমার কি পরিমাণ হাই রিস্ক মাদার আছে, আমার মাদারদের মধ্যে কি কি রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো অনুযায়ী আমাদের ব্যবস্থা কি কি নিতে হবে, এগুলোই হচ্ছে পাবলিক হেলথ ইম্পর্টেন্স। বাচ্চাদের আরেকটা জিনিস হচ্ছে ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং ইজ আইডিয়াল ফুড ফর ইনফ্যান্টস। নো আদার ফুড ইজ রিকোয়ার্ড ফর ইনফ্যান্টস আপ টু 5 months or 6 months. The energy value of mother's milk is 70 kilocalorie per 100 ml. 100 ml breast milk এর মধ্যে 70 কিলোক্যালোরি এনার্জি থাকে। Infant who is breastfed has greater chance of survival than one artificially fed. Advantage of breastfeeding, written question. এটা তোমরা আগে পড়ে আসছো। অ্যাডভান্টেজ গুলো মুখস্থ করতে হবে। It is safe, clean, hygienic, available to the infants at correct temperature. It is fully meets the nutritional requirement of the infant at least 6 months. It contains antimicrobial elements such as it is easily digested by both normal and premature babies. It promotes bonding between mother and infant. It prevents malnutrition and reduces infant mortality. যাই হোক, অ্যাডভান্টেজেস অফ ব্রেস্ট ফিডিং জানতে হবে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হচ্ছে ফিডিং অফ ইনফ্যান্টস বাই মাদার আপ টু 6 months. নো সাপ্লাইং ইভেন এ ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা পানিও খাওয়ানো যাবে না। ওকে, থ্যাংক ইউ অল। আমাদের নেক্সট ইস্যু হচ্ছে গ্রোথ অ্যান্ড মনিটরিং, কিভাবে গ্রোথ অ্যান্ড মনিটরিং করতে হয় আমরা জানবো। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এখানে ব্রেস্ট ফিডিং এর মধ্যে আরেকটা জিনিস জানতে হবে তোমাদের, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মাদার মিল্ক অ্যান্ড কাউস মিল্ক। এটা আমি এখানে আনি নাই। মাদার মিল্ক অ্যান্ড কাউস মিল্কের ডিফারেন্সটা তোমাদের নিজেদের পড়ে নিতে হবে। ফর্টি সিক্স কেন, 48 ছিল, দুজন কয়ে গেছে। বেলাল পার্সেন্টেজ পাঠিয়ে দাও। হ্যাঁ জি স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ অল, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু